এ তো প্রমাণ হচ্ছে প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে কেন লড়েনি, স্যারেন্ডার করেছিল। এই চুক্তিটা তো আজকের নয়, 24 সাল থেকে চুক্তি হয়েছিল। প্রতিকুর রহমান কে? প্রতিকুর রহমানের দম আছে? এ বেটা ফাঁদে পড়েছে, এপ্রিল মাসের পরে এর কোনো নাম গন্ধ থাকবে না। মোহাম্মদ সলিম আর প্রতিকুর রহমান এক নয়। আপনাদের কাজই হচ্ছে কিছু বিড়ালকে বাঘ বানানো। প্রতিকুর রহমানের কি রাজনৈতিক বেস আছে উইদাউট সিপিএম? আর সিপিএম তো নিজেই বেসামাল অবস্থায় আছে, শূন্য তো কাটবেই না, মহাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। পার্লামেন্টের রাজ্যসভায় তো একটা শেষ ছিল বিকাশ ভট্টাচার্য, তিনিও আগামী কয়েকদিন পরে প্রাক্তন সাংসদ হতে চলেছেন। তাহলে লড়াই বিজেপির সঙ্গে। তাই বিজেপিকে প্রতিহত করতে পারলে চোরেদের পার্টি, পারিবারিক পার্টি, মুসলিম লীগ 2, জামাতিদের নেত্রী, তিনি আরেকবার ক্ষমতায় আসতে পারবেন। ক্ষমতায় এসে গ্রেটার বাংলাদেশ বানাবেন। এবারে জুডিশিয়ারির সরাসরি হস্তক্ষেপে, মানে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে ডিস্ট্রিক্ট জাজ, তাদের সবার উপস্থিতিতে যখন ডিলিশনগুলো হবে, যারা 13টা ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না, বাঁচাবেটাকে। এটা তো কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের লস। এতে হিন্দু মুসলমান ভাগ করার কোনো দরকার নেই। দেখুন, দুটো সাংবিধানিক সংস্থা এই পুরো প্রসেসটার মধ্যে ইনভলভ ছিল। একটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, আরেকটা হচ্ছে রাজ্য সরকার। এবারে তৃতীয় আরেকটি সাংবিধানিক সংস্থা এর সঙ্গে যুক্ত হলো। আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কিছু হবে না, কারণ কমপ্লিটলি এসআইআর নিয়ে যেটা মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের ইচ্ছা ছিল, মনের বাসনা ছিল, যে 2024 লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় ভোট হোক, এটাতে কর্ণপাত করেনি গতবার এই জাজমেন্টে, 9 ফেব্রুয়ারির জাজমেন্টে। সেকেন্ড থিং ছিল মাইক্রো অবজারভারকে তুলে দিতে হবে, সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট করেনি। তৃতীয় ছিল ডকুমেন্টেশন নিয়ে, যে 13 দফা ডকুমেন্টেশন, ওটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এর আগেই বলে দিয়েছে যে আমরা এর মধ্যে ঢুকবো না। কনস্টিটিউশনাল বডি সংবিধানের 324 থেকে 329 এবং বিশেষ করে 324 থেকে 326 ওদের যে অথরিটি এবং পাওয়ারে ইন্টারফেয়ার করবে না বলেছে। এবারে ইলেকশন কমিশনের যে অসুবিধাটা হচ্ছিল, আমার মনে হয় এটাতে অনেকটাই দূর হয়ে যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ভোট চোর তৃণমূল কংগ্রেস, যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচাতে চায়, মৃত ভোটারদের রেখে তাদের নামে ছাপ্পা দিতে চায়, তারা নির্বাচন কমিশনকে বিজেপি করে দিয়েছিল। এবারে জুডিশিয়ারির সরাসরি হস্তক্ষেপে, মানে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে ডিস্ট্রিক্ট জাজ, তাদের সবার উপস্থিতিতে যখন ডিলিশনগুলো হবে, যারা 13টা ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না, বাঁচাবেটাকে, আমি স্বাগত জানাই। এর আউটকাম খুব ভালো হবে এবং 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাচ্ছে। একদম। আর বাকিটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কতদিন পর্যন্ত বেরোনো যায়? নমিনেশন ফাইলের উইথড্রর শেষ দিন পর্যন্ত, মানে নোটিফিকেশন থেকে নমিনেশন ইস্যু, ফাইলিং, স্কুটিনি এবং উইথড্রর আগের পর্যন্ত ন্যাচারালি অনেকটা সময় পাবেন। এবং মাইক্রো অবজারভারদের যে কথাগুলো শুনছিল না, আজকে জুডিশিয়ারিকে সে পাওয়ারটা দিয়ে দিয়েছে, ডেলিগেট করে দিয়েছে, বলছে এখানে আর আসবেন না। জাজেরা যে সিদ্ধান্তগুলো নেবেন, মানে দুপক্ষ হয়ে গেছে, ইলেকশন কমিশন ভার্সেস রাজ্য সরকার। এই দুপক্ষের মাঝখানে রেফারির ভূমিকা নেবেন জাজেরা, এবং তারা কিসের ভিত্তিতে বলবেন? ডকুমেন্টের ভিত্তিতে। ডকুমেন্ট কি কি লাগবে কে ঠিক করে দিয়েছে? ইসিআই 13টা ডকুমেন্ট। 13টা ডকুমেন্টে সদ্য বার্থ সার্টিফিকেট, সদ্য ডোমিসাইল সার্টিফিকেট, নোটারির কাছে হলফনামা দিয়ে 18টা বাচ্চা, 20টা বউ, 26 দিন অন্তর অন্তর বাচ্চা জন্মেছে, এগুলো তো কোনোটাই গ্রাহ্য অন্তত বিচারকরা করবেন না।
এবং তাদেরকে এগুলো সব ডকুমেন্টেশন সার্টিফাই করতে হবে, তাদেরও সুপ্রিম কোর্টের কাছে দায়বদ্ধতা থাকলো। যে বিচারকরা অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি হোক আর ডিস্ট্রিক্ট জাজই হোক, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজই হোক, তাদেরকেও তো সমস্ত ডকুমেন্টের উপরে যখনই বিরোধ হবে কোনো একটা পার্টিকুলার কেস নিয়ে, তখন তো ডকুমেন্টেশন উপর তাকে রিটিন সিদ্ধান্তটা নিতে হবে। সুপ্রিম কোর্ট তাকে সে পাওয়ারটাও যেমন দিয়েছেন, তার অ্যাকাউন্টেবিলিটিটা কমপ্লিটলি সুপ্রিম কোর্টের কাছে থাকবে। স্বাভাবিকভাবে তিনিও অন্তত কারোর কথা শুনে করবেন না, তিনি সঠিকভাবে ডকুমেন্টেশনের উপরে সিদ্ধান্ত নেবেন, যেটা জুডিশিয়ারি সাধারণত করে থাকেন। জুডিশিয়ারি কখনো কান দিয়ে দেখেন না মমতা ব্যানার্জির মতো, চোখ দিয়ে দেখেন। না না না, শুধু সংখ্যালঘু বলে নয়, মৃত, ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি ভোটও তৃণমূলের একটা বড় ভোট ব্যাংক ছিল। 7 দফা 8 দফাতে ভোট হয়েছে, 2021-এ হয়েছে 8 দফাতে, 2024-এ লোকসভা হয়েছে 7 দফাতে। স্বাভাবিকভাবে আপনার এই অ্যাবসেন্ট ভোটটা ওরা মেরে দিত। এবং আপনারা দেখেছেন যে বালুরঘাটের ভোটার সে ভবানীপুরের ভোটার হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এ অসংখ্য উদাহরণ রয়েছে। মালদাতে ভোট দিয়েছে, পরে নদিয়ায় ভোট দিয়েছে, শেষে এসে ভবানীপুরে কালীঘাটে রাসবিহারীতে ভোট দিয়েছে। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তাই যে 58 লক্ষ নাম বাদ গেছে, পরবর্তীকালে আরো 11 লক্ষ মতো নাম বাদ গেছে, মানে নো ম্যাপিং, অ্যাবসেন্ট ইত্যাদি নিয়ে, যে 69 লাখ অ্যাপ্রক্স, এটা তো কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের লস। এতে হিন্দু মুসলমান ভাগ করার কোনো দরকার নেই। এমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সমস্ত দেবদেবীর মূর্তি ভাঙা হয়। হরগোবিন্দ দাস, চন্দন দাস বামপন্থী হলেও খুন হতে হয় হিন্দু বলে। ধুলিয়ানে হিন্দুদেরকে পলায়ন করতে হয় স্বাধীনতার পরে বৈষ্ণবনগরে হিন্দু জায়গায়। মহেশতলাতে আমাদের মাতা তুলসীর মঞ্চকে তুলে ফেলে দেওয়া হয় প্রকাশ্যে পুলিশের সামনে। পুলিশ প্রিজন ভ্যানে তোলে কাকদ্বীপে কালী মায়ের মূর্তিকে। রামনবমীর মিছিলে পাথর পড়ে এনআইএ হয়। এই ভবানীপুরে দাঁড়িয়ে আছি, এখানে গত বছর আমাদের দোলের আগে আমাদের এখানে বাঙালিদের সংস্কৃতি আছে, আজ আমাদের নেড়াপুড়া, কাল আমাদের দোল। আর হিন্দিতে হোলিকা দাহন বলে, হোলির ঠিক আগের দিন হয়। গতবারে আমাকে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এই পিছনের একটা ছোট গলি রাস্তায় করতে দিয়েছিল। হোলিকা দাহন করব, দোল পূর্ণিমা করব, তার জন্য হাইকোর্টে যেতে হয়। তবে এখন তো কার্যত আমরা জামাতের রাজত্বেই আছি, মুসলিম লীগ 2, আর সিপিএম তো নিজেই বেসামাল অবস্থায় আছে। শূন্য তো কাটবেই না, মহাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। পার্লামেন্টের রাজ্যসভায় তো একটা শেষ ছিল বিকাশ ভট্টাচার্য, তিনিও আগামী কয়েকদিন পরে প্রাক্তন সাংসদ হতে চলেছেন। তাহলে লড়াই বিজেপির সঙ্গে। তাই বিজেপিকে প্রতিহত করতে পারলে চোরেদের পার্টি, পারিবারিক পার্টি মুসলিম লীগ 2, জামাতিদের নেত্রী, তিনি আরেকবার ক্ষমতায় আসতে পারবেন। ক্ষমতায় এসে গ্রেটার বাংলাদেশ বানাবেন।